পুরোটাই মার্কিন ডিপ স্টেটের পরিকল্পনা হয়েছে। তাদের পরিকল্পনাতে তুমুল উগ্রবাদী সাম্প্রদায়িক একটি গোষ্ঠীকে ক্ষমতায় আনার নীল নকশা ছিল। শেখ হাসিনার সরকারের পতন ঠিকই তারা ঘটিয়েছে, কিন্তু বাকি অর্ধেকটা তারা ফুলফিল করতে পারেনি এবং এখনো পর্যন্ত আমার মনে হয় যে তারা সেই উদ্দেশ্য সাধনের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু সেই ভয়ঙ্কর ডিজাইনের অংশ হবে খোদ সেনাবাহিনী এই জায়গাটা কখনো মেলাতে পারেনি। বরং মনে হয়েছে যে সত্য কথা যে সেনাবাহিনী শেষ মুহূর্তে যদি তাদের ওই ভূমিকা অবতীর্ণ না হতো তাহলে দেশে হয়তো গৃহযুদ্ধ বেঁধে যেত। শেখ হাসিনার জীবন রক্ষাও করেছে সেনাবাহিনী, কিন্তু দিন যত যাচ্ছে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন সরাসরি প্রকাশ্যে। গণ অধিকার পরিষদের সাবেক নেতা, বর্তমান বিএনপি নেতা রাশেদ খান, তিনি বলছেন যে ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফা ঘোষণা করেছিল, অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগের যে এক দফা সেটি ৩রা আগস্ট ঘোষণা করেছিলেন এমন দাবি করেছেন তার নিজের ফেসবুক পোস্টে। রাশেদ খানের কথা বলছি। রাশেদ খান শুরুতেই মাহফুজ আলম, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের এর আগে দেয়া ফেসবুক পোস্টের একটি অংশ টেনে নিয়ে এখানে উল্লেখ করছেন যে অসহযোগ আন্দোলনে কি কি থাকবে তার একটা খসড়া সাদিক কায়েমকে রেডি করে দিতে বলি, যা আসিফ অর্থাৎ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ পরদিন পাঠ করেন। কিন্তু এটাকে ঘুরিয়ে জামাতের সংগ্রাম পত্রিকা লিখেছে ওই রাতেই সাদিক কায়েমকে দিয়ে এক দফা ঘোষণার একটি খসড়া তৈরি করা হয়, যা আসিফ মাহমুদ পাঠ করেন। আসলে এটি ঠিক নয়। আমরা যেমন নাহিদ ইসলাম পাঠ করেছিলেন সেটি এখানে বলা হচ্ছে। কিভাবে বয়ান সৃষ্টি করতে হয় জামাত খুব ভালো করেই জানে, অথচ এক দফার ঘোষণা আসিফ মাহমুদ নয় নাহিদ ইসলাম পাঠ করেন, আর আসিফ অসহযোগ আন্দোলন পালনের দিক নির্দেশনা পাঠ করেন। তো এই বক্তব্যকে রাশেদ খান সম্পূর্ণ তিনি বিবেচনায় নিয়েছেন এবং তিনি বলছেন যে 2 তারিখ রাতেই অনলাইনে এক দফা ঘোষণার জন্য আমরা সবাই বিপক্ষে ছিলাম। 3 তারিখ জনসমক্ষে শহীদ মিনারে ঘোষণা দেওয়ার পক্ষে ছিলাম, কারণ রাতের ঘোষণার চাপ একটি নির্দিষ্ট কোয়ার্টার থেকে এসেছিল। এই কোয়ার্টার বলতে মাহফুজ আলম ক্যান্টনমেন্টকে বুঝিয়েছেন, যা ইতিপূর্বে নাহিদুল ইসলাম একবার বলেছিলেন। এখন এই কথাগুলো কেন আসছে? এই জুলাই অভ্যুত্থানের বা জুলাই আন্দোলনের কৃতিত্বের দাবিদার কারা, এটা নিয়ে কামড়াকামড়ি শুরু হয়েছে, টানাটানি শুরু হয়েছে এবং সেখান থেকে অনেক কিছু বেরিয়ে আসছে। রাশেদ খান বলছেন সেনাবাহিনীর স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পরই নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছেন। নিশ্চয়ই মনে থাকার কথা 2 আগস্ট সেনাবাহিনী একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় যেখানে বলা হয় যে 3 আগস্ট সব সিনিয়র অফিসারদের নিয়ে বৈঠক হবে। আমরা নিশ্চয় জানি যে 3 তারিখে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছিল, সেনাবাহিনীর দরবার বৈঠক, যেখানে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে জুনিয়র অফিসার সহ সবাই সেখানে অংশ নেন। এবং এখানে রাশেদ খান বলছেন যে এরপর 3 আগস্ট দুপুরবেলা সেনা প্রধান বলেন যে সেনাবাহিনী ছাত্র জনতার বুকে গুলি চালাবে না। এটা কি মিথ্যা? সেনাবাহিনীর এই বক্তব্য কি জনতাকে সাহস যোগায়নি? মূলত 1 আগস্ট সেনাবাহিনী সিদ্ধান্ত নেয় তারা জনগণের পক্ষে অবস্থান করবে, যে কারণে বলা যায় কার্যত 1 আগস্টেই শেখ হাসিনার পতন হয়ে যায় এবং সেই সিগন্যাল শেখ হাসিনা সহ মোটামুটি সব এমপি মন্ত্রীরা পেয়ে যান, যে কারণে ওই সময় থেকেই সব পালানো শুরু করে। গণ অভ্যুত্থানের ক্যান্টনমেন্টেরও অনেক ভূমিকা আছে। রাশেদ খান সবশেষ পর্যায়ে এসে যে কথাটি বলছেন যে আগে থেকেই সবাই সিগন্যাল পেয়ে যায় এবং বিশেষ করে শেখ পরিবারের প্রতিটি সদস্য আগে থেকে দেশ ত্যাগ করেন। এর মধ্যে অনেকেই আটক হয়েছেন, কিন্তু শেখ পরিবারের কাউকে তো আটক করা হয়নি। এটা হচ্ছে চরম সত্য কথা। এবং এই কথা আমরা জানি যে 3রা আগস্ট ওই বৈঠকের পর সেনাপ্রধান সরাসরি চলে যান গণভবনে। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীকে বলেন পদত্যাগ করতে বা পদত্যাগ করার না কথা বললেও সেনা সদস্যদের মানসিকতার কথা আপনি তুলে ধরেন যে
কেউ আর এই আন্দোলনে অসুস্থ হয়ে মানে সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছিল ওই ভূমিকায় আর থাকতে চাচ্ছে না। উনি আজকেই অসুস্থ হয়ে গেছেন, আজকেই এটা সত্য কথা। গতকালকেও প্রশ্ন হচ্ছে, স্বাভাবিক ছিলেন। সত্যি যদি সেনাবাহিনী সবকিছু জানতো, তাদের কাছে তো নানান ধরনের তথ্য ছিল, সেটি থাকা সত্ত্বেও কেন সেনাপ্রধান 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আরো 10-12 দিন আগে অনুষ্ঠানে তিনি বলছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে, সেনা সদস্যরা যার যার জায়গায় চলে যাবেন, এবং ওই অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছিলেন যে সেনাবাহিনীর ভূমিকায় তৎকালীন প্রধানমন্ত্রীর কথা তিনি বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তুষ্ট, তাদের ভূমিকায় তিনি কৃতজ্ঞ। তার মানে এটার পিছনে এমনকি 4 আগস্ট রাতেও নাকি সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্পষ্টতই বলেছিলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে। কয়েক ঘন্টা পর যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেও তিনি এই মন্তব্য করেছিলেন নাকি। এমনকি ভারতের অন্যতম একটি গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে গত এপ্রিলে জুলাই আন্দোলন নিয়ে ধারাবাহিকভাবে কয়েকটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল। তার একটি শিরোনাম ছিল লেট নাইট টেলিকনফারেন্স অন আগস্ট 2024 এবং বাংলাদেশ আর্মি জেনারেল সিল্ড শেখ হাসিনা's fate। আমি গত 2 দিন ধরে ভাবছি, এবং আপনি নিজেও যখন অর্থাৎ 4 আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। আমি যেটা ভাবছি, মানে তিনি যদি জেনে থাকেন যে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের সময় ফিরে আসছে, কেন তিনি ওই সময় ওই মুহূর্তে কয়েক ঘন্টা মাত্র আগে বলছেন যে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। নর্থ ইস্ট নিউজ ওই সময় ওই প্রতিবেদনে আরো বেশ কিছু তথ্য দিয়েছিল এর আগের। সেখানে বলা হচ্ছিল যে 2024 জুন এবং সেটা শুক্রবার সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম দিকে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হিমশিম খাচ্ছিলেন। চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আলম এবং কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমানের সঙ্গে তার সুস্পষ্ট বিরোধ ছিল। ফলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেনাপ্রধান কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বিশেষত সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া, হয়তো রাষ্ট্রপতিকে যিনি এর মধ্যে অনেক বেশি আলোচিত এবং বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, এবং জেনারেল অবসরপ্রাপ্ত মতিউর রহমানের উপর নির্ভরশীল হয়ে পড়ছিলেন। আমরা শুনেছি সেটা নিয়ে আমরা মানে এখনো পুরোপুরি সত্যটা জানি না, তবে এটুকু নিশ্চিত করে বলা যায় দিন যত যাবে অবশ্যই অনেক সত্য বেরিয়ে আসবে, যে সত্যগুলো এখন যা আমাদের কাছে মনে হচ্ছে তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সেখান থেকে সম্প্রতি বড় সংখ্যায় বিজ্ঞানী ও প্রকৌশলীদের পদত্যাগের খবর নিশ্চয়ই পেয়ে গেছেন এতদিনে। গত কয়েক মাসে ইসরোর বিভিন্ন কেন্দ্র থেকে প্রায় 100 থেকে 120 জন বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ পদত্যাগ করেছেন বা স্বেচ্ছা অবসরের আবেদন করেছেন। যদিও ইসরোর মোট কর্মীর সংখ্যা 14,600-র বেশি, কিন্তু এই যে গুরুত্বপূর্ণ পদগুলোর সংখ্যা কিন্তু 200-র মতো, এবং সেখান থেকে 100 বা 120-র মতো মানুষের চলে যাওয়াটা, বিজ্ঞানীদের প্রকৌশলীদের চলে যাওয়াটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কারণ এর মধ্যে অনেক কর্মী এমন আছেন যারা গগনযানের মতো দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত মিশনে নিযুক্ত ছিলেন। সুতরাং এই চলে যাওয়া নিঃসন্দেহে ভারতের মহাকাশ গবেষণা, যা অন্তত দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিল, অত্যন্ত দ্রুত গতিতে, এবং সারা পৃথিবীর নজর কাড়ছিল, সেই ক্ষেত্রটি ক্ষতিগ্রস্ত করলো খুব বড় ভাবে।
আর এখানেই উঠে আসছে সন্দেহ, এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে কি দেশের সরকারের তরফ থেকে কোনো অবহেলা আছে কি নাকি বিদেশি শক্তির হাত আছে, যাকে অন্তর্ঘাত বলে, যারা ভারতের এই এগিয়ে চলাকে পছন্দ করছে না। একটা ঘটনার উল্লেখ করছি, ভারতের চন্দ্র অভিযানকে কটাক্ষ করে আমেরিকার এক বিখ্যাত পত্রিকা কার্টুন দিয়েছিল গরুর গাড়িতে করে চন্দ্রযান নিয়ে যাওয়া হচ্ছে। আর এই কটাক্ষ যে সে শুধু বিদেশি শক্তিরাই করে তা নয়, দেশের ভেতরের মানুষও, তাদেরও কেউ কেউ আছেন যারা এগুলো করেন। যেমন ভারতের কমিউনিস্টরা ভারতের এই যে চন্দ্রযান, সেই চন্দ্রায়নের বিরোধিতা করে বলেছিল চাঁদে যান পাঠিয়ে এত টাকা শ্রাদ্ধ না করে দেশের গরিব লোকের রুটি কাপড়া আর মকাম দেয়া যেত। এইসব গরিব ভক্তরা ভুলিয়ে দিতে চায় যে নতুন ভারতের খুব বড় একটা গর্ব আর অহংকারের জায়গা হলো এই চন্দ্র অভিযান, ভারতের মহাকাশ অভিযান। কি সেই অহংকার খুব ছোট করে বলি, গত কয়েক বছরে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা অবিশ্বাস্য সব সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিশেষ করে 2023 থেকে 2026 সালে এই সময়কালটি ইসরোর জন্য অত্যন্ত ঘটনাবহুল এবং মাইল ফলক অর্জনের সময়। নিচে কয়েকটা ঘটনা কেবল এখন আমি সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত চন্দ্রযান 3, 2023 সালের 23শে আগস্ট চন্দ্রযান 3-এর সফল অবতরণ ছিল ইসরোর সাম্প্রতিকতম সবচেয়ে বড় সাফল্য। এর মাধ্যমে ভারত বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফট ল্যান্ডিং করতে সক্ষম হয়। এই মিশনের মাধ্যমে চাঁদের মাটিতে সালফারের উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হয় এবং সেটা করে ভারত। দ্বিতীয়ত সূর্যের প্রতি মিশন আদিত্য L1, 2023 সালে উৎক্ষেপিত ভারতের প্রথম সূর্য পর্যবেক্ষণকারী মহাকাশযান আদিত্য L1 2024 সালের জানুয়ারিতে সফলভাবে সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট 1 সেখানে, মানে যেটা লেভেল 1.1 L1, তার নির্ধারিত হ্যালো কক্ষপথে ভারতের আদিত্য পৌঁছে যায়। এটি সূর্য ও পৃথিবীর সম্পর্কের গভীর গবেষণার নতুন দ্বার উন্মোচন করেছে। তৃতীয়ত স্প্যাডেক্স মিশন, মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতার একটা বড় প্রমাণ হলো স্প্যাডেক্স মিশন। এর মাধ্যমে ইসরো মহাকাশে দুটি উপগ্রহের স্বয়ংক্রিয়ভাবে মিলিত করেছিল এবং আলাদা হওয়ার প্রযুক্তিও সেটা সফলভাবে দেখায় ভারতের এই স্প্যাডেক্স। এটি ভবিষ্যতে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশন তৈরির পথে একটি বড় ধাপ। চতুর্থত নিসার মিশন, 2025 সালের জুলাই মাসে ইসরো এবং নাসার যৌথ উদ্যোগে নিসার মিশন উৎক্ষেপণ করা হয়। এটি হলো বিশ্বের প্রথম ডুয়াল ফ্রিকোয়েন্সি SAR উপগ্রহ, যা পৃথিবী পর্যবেক্ষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছে। পঞ্চমত প্রযুক্তিগত অগ্রগতি ও নতুন মাইল ফলক, ভারী যান উৎক্ষেপণ ভারত করেছে LVM-3 রকেটের মাধ্যমে। ভারত এখন অনেক বেশি ওজনের উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম। এছাড়া পুনরায় ব্যবহারযোগ্য যে রকেট প্রযুক্তি, যেটাকে RLV প্রজেক্ট বলে, ইসরো সেটা ধারাবাহিক ভাবে এই রকেটের পরীক্ষা চালিয়ে যাচ্ছে, যা ভবিষ্যতে মহাকাশ গবেষণার খরচ অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে। এছাড়াও ক্রায়োজেনিক ইঞ্জিন ও জ্বালানি
যেটাকে CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিনের ক্ষমতা বৃদ্ধি এবং নতুন ধরনের জ্বালানি প্রযুক্তির যেমন লক্স মিথেন ইঞ্জিন সফল পরীক্ষাও চালানো হয়েছে। বেসরকারি খাতের অংশগ্রহণের মাধ্যমে ভারতের মহাকাশ ইকোসিস্টেমে বেসরকারি স্টার্ট আপের সংখ্যা 2014 সালে ছিল একটা, সেখান থেকে 2026 সালের ফেব্রুয়ারিতে এসে এই সংখ্যাটা একটা থেকে বেড়ে 400 ছাড়িয়েছে। কাদের? স্টার্ট আপ, অন্যান্য বেসরকারি উদ্যোগে। এই মহাকাশ, ভারতের মহাকাশ খাতকে এই বেসরকারি উদ্যোগ আরো গতিশীল করেছে। ভারত এখন গগনযান পাঠানো, মানুষকে মহাকাশে পাঠানোর যে গগনযান প্রকল্প, ভারতীয় অন্তরিক্ষ স্টেশন এবং শুক্র অভিযানের যেটা ভেনাস অরবিটার মিশন, তার মতো উচ্চ অভিলাষী প্রকল্পের জন্য জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে। সামগ্রিকভাবে গত কয়েক বছরে ইসরো কেবল মহাকাশ গবেষণায় নতুন নতুন রেকর্ড গড়েনি, বরং প্রযুক্তিগতভাবে আরো আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। চন্দ্রযান ও সৌর মিশনের সাফল্য ভারতকে বিশ্বের অগ্রগণ্য মহাকাশ শক্তিগুলোর তালিকায় অনেক উপরে অবস্থানে এনে বসিয়েছে। এমন একটি প্রতিষ্ঠান থেকে যখন গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত বিজ্ঞানী ও প্রকৌশলীরা একের পর এক চলে যান, তখন দুশ্চিন্তা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু মজাটা কি জানেন? যারা চাঁদে যাওয়া নিয়ে সমালোচনা করেছে তারা এখন আবার সমালোচনা করে বলছে সরকারের ব্যর্থতায় বিজ্ঞানীরা নাকি ইসরো ছেড়ে চলে যাচ্ছে। বলছে সরকারের প্রতি বীতশ্রদ্ধ হয়ে নাকি বিজ্ঞানীদের এই চলে যাওয়া। এই আলোচনায় আমরা দেখব কেন বিজ্ঞানীরা ইসরো ছাড়ছেন। এটা কি সরকারের অবহেলা, সরকারের ব্যর্থতা, নাকি এর পেছনে কোনো অন্তর্ঘাত আছে? কেন বিজ্ঞানীরা ইসরো ছাড়ছেন তার প্রধান কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে বেসরকারি খাতের একটা বড় আকর্ষণ এর একটা বড় কারণ। ভারতের বেসরকারি মহাকাশ শিল্প যেমন স্কাইরুট, অগ্নিকুল, পিক্সেল, বেলাট্রিক্স, এরা অত্যন্ত দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো সাধারণত ইসরোর তুলনায় অনেক বেশি বেতন, তাদের স্টক অপশন মানে কোম্পানিতে তাদের অংশীদারিত্ব দিচ্ছে এবং দ্রুত তাদের ক্যারিয়ার বৃদ্ধির সুযোগ দিচ্ছে। এছাড়া এখানে আছে সেই সব জায়গায় আছে বেসরকারি খাতে কাজের স্বাধীনতা ও উদ্ভাবন। ইসরো একটা বড় সরকারি সংস্থা হওয়া সেখানে প্রশাসনিক নিয়ম কানুন, আমলাতান্ত্রিক জটিলতা এগুলো খুব বেশি। অন্যদিকে ছোট ও নতুন স্টার্ট আপ গুলোতে, এই বেসরকারি জায়গাগুলোতে বিজ্ঞানীরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এবং সরাসরি নতুন প্রযুক্তি তৈরির সুযোগ পান, যা অভিজ্ঞ বিজ্ঞানীদের কাছে বেশ আকর্ষণীয়। তৃতীয়ত, সরকারি ক্ষেত্রে প্রজেক্টের দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা। অনেক ক্ষেত্রে বড় সরকারি মিশনে বহু সময় ব্যয় হয়ে যায় এবং ব্যক্তিগত অবদানের স্বীকৃতি পেতে অনেক সময় লাগে। এছাড়া প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনেক সময় কেন্দ্রীভূত হওয়ায় অনেক কাজের গতি নিয়ে হতাশ হয়ে পড়েন বিজ্ঞানীরা। চতুর্থত, কাজের ধরন নিয়েও প্রশ্ন আছে। সরকারি সংস্থায় বেতন কাঠামো ও সুযোগ সুবিধা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানে কাজের পরিবেশ অনেক বেশি গতিশীল এবং সেখানে প্রযুক্তিগত উদ্ভাবনের সুযোগ অনেক বেশি। এই প্রসঙ্গে বিএসএনএল বা ভারত সঞ্চার নিগম লিমিটেডের হাল খারাপ হওয়ার সঙ্গে ইসরোর বর্তমান অবস্থানের তুলনা করছে অনেকে। খানিকটা সাদৃশ্য থাকলেও বিএসএনএল এবং ইসরোর মধ্যে চরিত্রগত বড় ফারাক আছে। বিএসএনএল হলো সার্ভিস প্রোভাইডার আর ইসরো হলো বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্র। বিএসএনএল এর ক্ষেত্রে বিষয়টা ছিল সরাসরি প্রতিযোগিতার মুখে বাজার হারিয়ে ফেলা, কিন্তু মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরো তার আধিপত্য কিন্তু হারায়নি।
একটি ভিডিওতে উল্টো পত্রিকা তো রিপোর্টও ইসরো করেছিল। তৈরি করা তো প্রধানমন্ত্রী দক্ষ কিন্তু এই জনবল নরেন্দ্র মোদী বিজ্ঞানীরাই দাওয়াত এখন দিয়েছিলেন, আমন্ত্রণ বেসরকারি জানিয়েছিলেন। কোম্পানিগুলোতে সরকারের গিয়ে পক্ষ থেকে কিছু বলা ভারতের হয়নি। মহাকাশ কিন্তু এইবার তো ইকোসিস্টেমকে প্রিন্স শক্তিশালী কিন্তু করছে। নরেন্দ্র মোদীর সম্মেলন, বিশেষজ্ঞরা আমন্ত্রণ। তাই এটা এটাকে ভারতের- ব্রেন কিন্তু ড্রেন ভারত host country বা সেই মেধা আমন্ত্রণ, পাচার সেটা তো হিসেবে কালকে রাতে বলছেন না, প্রধানমন্ত্রী confirm করেছেন বলছেন যে প্রতিভার পুনর্বন্টন, মানে উনি যাবেন। রিডিস্ট্রিবিউশন অফ অনেকখানি ট্যালেন্ট। পরিস্থিতির পরিবর্তন বেসরকারি হয়ে কোম্পানিগুলো এবং এখনো BNP ইসরোর যে বলবেন। লঞ্চ ইনফ্রাস্ট্রাকচার গতকালকে যা বলেছে এবং সেটা বলবে না, পরীক্ষাগুলোর BNP বাস্তবতা পরীক্ষার বুঝতে যে পারছে। সমস্ত BNP সুবিধাগুলো সামনে রয়েছে অনেক challenge সামনে তার আসছে, উপরে তার নির্ভরশীল। উপর অর্থাৎ চীনের বেসরকারি অনেকগুলো সংস্থাগুলো কিছু ইসরোর তুলে বিকল্প দাবি নয়, করলেন। বরং চীনের ইসরোর চুক্তি কাজের করতে হবে। পরিধি বাড়ানোর পাশাপাশি সহযোগী। আর এটাই খারাপ চেয়েছিল বিচার কিন্তু একটা ভারতের ইসলামের সরকার, জন্য মোদী সরকার খারাপ মানে- 2014 মানে সালে খারাপ ক্ষমতায় বলেছে, এসেই। কঠিন এই জন্য এই মহাকাশ বিজ্ঞান ও এই সৌদি আরব প্রযুক্তির কিন্তু ক্ষেত্রের অগ্রগতিকে আগামী সপ্তাহে সরকার ইসরায়েলকে নিজেই স্বীকৃতি উৎসাহ দিয়ে এসেছে এবং সৌদি আরব। আসছে। বিদেশ থেকে প্রায় পাকিস্তানও 500 মিলিয়ন ডলারেরও এই বেশি, নির্দেশ দিয়ে দিলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে বাংলাদেশের প্রায় উপর 600 মিলিয়ন চাপ থাকবে। ডলার বিনিয়োগ যে নিশ্চিত হয়েছে তখন বেসরকারি তারেক ক্ষেত্রে, রহমান যদি সেটা সম্ভব হয়েছে অস্বীকৃতি সরকার জানান। চেয়েছে বলে। আর তাহলে মার্কিন সেজন্যই যুক্তরাষ্ট্র ভারত এক ধরনের সরকারের action নেবে। বিজ্ঞান ও প্রযুক্তি আর মন্ত্রক যদি উনি sanction এই দিয়ে দেন, বিষয়টিকে উনি তো 4 দিন স্বাভাবিক, আগে, 6 এই দিন যে আগে, 5 দিন বিজ্ঞানীরা আবার চলে যাচ্ছেন, accept এটাকে Israel কিন্তু স্বাভাবিক ফিরিয়ে হিসেবে এনেছেন। তাকে দেখছেন। খুশি করার জন্য সেটা এটার ইসরায়েল মধ্যে জানে। কোনো এখন তো অস্বাভাবিকত্ব উনি দেখছেন না। ইসরায়েলকে স্বীকৃতি তাদের দিলেন। মতে ইসরোর এই মতো উগ্রবাদীরা বিশাল রাস্তায় প্রতিষ্ঠানে নেমে কর্মী আসা যাওয়া প্রশাসন একটি নিয়ে চলমান প্রশাসন প্রক্রিয়া। এটাকে তবে সামাল গগনযানের দিতে মতো গেলে তো অন্য অন্য কিছু করতে যে হবে। গুরুত্বপূর্ণ কাজে BNP মিশনগুলোতে এখন কঠিন challenge। যাতে কোনো এখন বিঘ্ন BNP না ঘটে, শেষ পর্যন্ত সেজন্য BNP পদত্যাগ বা স্বেচ্ছা অবসরের যে নিয়মগুলো বর্তমানে শেখ কঠোর হাসিনা করতে প্রসঙ্গ চলেছে করবে সরকার, এবং যাতে এখন এই BNP সম্পর্কিত আসলে ক্ষেত্রগুলোতে আপনাকে হঠাৎ বলেছিলাম কোনো কিনা ব্যাঘাত জানি না যে BNP ঘটে। এখন কোনো এ বিষয়ে পরামর্শ সরকার নাই। জরুরি ভিত্তিতে একদিক কিছু দিক প্রশাসনিক cancel পদক্ষেপ আর নিয়েছে, BNP র পরবর্তী সেই বিষয়গুলোতে নীতির পরে লোক আর আসছি। হালটা যার তার হালটা আগে দেখা যাক সেটাই এই হচ্ছে এক্সোডাস বা পরিবেশ চলে না। যাওয়ার ফলে কাজেই এই চীন মুহূর্তে সফরে ইসরো গেলেন, কি যা বড় কিছুই সংকটে করেছেন, পড়েছে এখানে স্বাধীনতা কিংবা দিবস কতটা পালন করেছেন সংকটে আমেরিকার। পড়েছে। সব প্রথমত করেছেন, গগনযান সব প্রকল্পের পরস্পর দিকে দেখা যাক। গগনযান, ইংল্যান্ডকে খুশি করার চন্দ্রযান জন্য বা 3 আরেকজনকে এবং খুশি করার জন্য স্প্যাডেক্স এর সব মতো করতে জটিল এখন মিশনে অসময়ে আনছেন, যে ঠিক আছে। বছরের পর আমাদের বছর পাঁচ ধরে কোটি গড়ে ranking ওঠা আছে, বিশেষ নর্থ কোরিয়ার, করে উত্তর যে কোরিয়ার জ্ঞান সঞ্চয় সমান্তরালে। করেছে বা স্পেশালাইজড BNP এক্সপিরিয়েন্স তৈরি সামনে করেছিল, কঠিন challenge, বিজ্ঞানী ও সমস্ত কিছু প্রকৌশলীদের করতে হবে। হঠাৎ চলে সমস্ত যাওয়ায় একটা প্রেম, বড় প্রণয় শূন্যতা বাতিল করতে তৈরি হবে। হয়েছে। এই চাপ আসতেছে। অভিজ্ঞতার অভাবে এই পাশাপাশি শূন্যস্থান ইসরায়েলকে পূরণ স্বীকৃতি দিতে করাটা হবে। কঠিন। আরেক চাপ আসছে। দ্বিতীয়ত, এই চাপ থেকে কাজ BNP যদি সম্পাদনের রক্ষা পেতে হয়, গতি। BNP বিশেষজ্ঞরা মনে আঞ্চলিক করছেন মূল শক্তির সাথে সিস্টেম এবার ডিজাইনার বা খাপ মিলাতে অভিজ্ঞ হবে বিজ্ঞানীরা এবং মাঝপথে তাদের সাথে চলে তাদের গেলে তা আত্মসমর্পণ করতে প্রকল্পের হবে। কাজের এখন গতি BNP আর কোনো ধীর করে দেবে, negotiation আস্তে এর করে পর্যায়ে দেবে, নেই। যার BNP ফলে negotiate জাতীয় করবে। গুরুত্বপূর্ণ সেই মিশনগুলো পর্যায়ে যথাসময়ে এখন শেষ BNP করা কে যাবে না। survive তৃতীয়ত, এর কয়েকটি বাঁচাও। বিশেষ গুরুত্বপূর্ণ সেই জায়গায় যেতে প্রকল্পে হবে। আর এইসব সার্জিও পদত্যাগ যে ছবিটা অত্যন্ত আপনি যদি গভীর লক্ষ্য করে থাকেন, প্রিন্স প্রভাব থেকে ফেলেছে। গ্রুপ ফটো। পদত্যাগকারীদের এটাকে বড় ফটো একটা শুরু অংশ করতে হবে। বেঙ্গালোরের যে ইউআর মানে রাও স্যাটেলাইট মার্কো সেন্টার রুবিও এবং এবং তিরুবনন্তপুরমের সার্জিও যে ছবিটা, বিক্রম সারাভাই স্পেস সেন্টার ফটো থেকে শুটিংয়ে এসেছেন, তো মানে খলিলুর ওখান রহমান থেকে একটা চলে গেছেন। চমৎকারভাবে বিশেষ করে ইউরোপের একটা পদ্ধতি অবলম্বন করছে। ভিএসএসসি ফটো সেশন বা হলে বিক্রম meeting সারাভাই হয়েছে। স্পেস সেন্টার, ফটো সেশন মানে meeting তার না। যে দ্বিতীয় জিএসএলভি হলো যে আপনি এমকে শুধু চারজনের ছবি 3 দেখুন, সার্জিও বলে এলবিএম চেহারা 3 কথা করছে, এই তিনজনের এই দিকে প্রকল্পের তাকায়, পরিচালক অন্যদিকে তাকিয়ে ভিক্টর আছে, রাগান্বিত জোসেফ বোধ নিয়ে। টি, তিনি তার মানে চলে যাওয়াতে সার্জিও সিনিয়র একটি বিজ্ঞানীদের এবং কঠিন এই বার্তা নিয়ে প্রকল্পে আসছে। আর খুব আমি বড় আপনাকে আরেকটা ধাক্কা আলাদা পড়েছে। রিপোর্ট- ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণ যদিও জানিয়েছেন যে তারা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং দায়িত্ব পুনর্বন্টনের মাধ্যমে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। তার মতে এটি প্রতিষ্ঠানের স্বাভাবিক কর্ম প্রক্রিয়ার অংশ এবং গুরুত্বপূর্ণ মিশনগুলো সময় মতো সম্পন্ন করতে যে ব্যবস্থা নেওয়া দরকার করা চলছে। এটা চাপে পড়ে নিজেকে সান্ত্বনা দেয়া কিনা সেটা সময় বলবে। সুতরাং সমস্যা বাস্তব এবং চিন্তার, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু যেটা সবচেয়ে চিন্তার সেটা হলো এই ঘটনার পেছনে বিদেশি ষড়যন্ত্র বা দেশের ভেতরের শক্তির কোন স্যাবোটেজ আছে কিনা সেটা দেখা। ভারতের শত্রুদের নজর যে আছে দেশের এই প্রকল্পে তার জ্বলন্ত প্রমাণ ডক্টর নাম্বিয়ারকে গুপ্তচর হিসেবে
যেভাবে দাগিয়ে দিয়ে তার জীবনের অনেকগুলো বছরকে শেষ করে দেওয়া হয়েছিল, সেই ঘটনাটা ভাগ্য ভালো যে সেই তার বিরুদ্ধে যে এগুলো হয়েছিল ষড়যন্ত্র, সেগুলো ধরা পড়ে গেছে। বর্তমানে আসার কথা, সরকার খুব দ্রুততার সঙ্গে গোটা পরিস্থিতির তদন্ত করে দেখছেন বিষয়টা আসলে আর্থিক ও প্রশাসনিক কিনা। প্রথমে বলে আর্থিক সুবিধার একটা ব্যাপার আছে। বেসরকারি সংস্থাগুলো ভেঞ্চার ক্যাপিটালিস্টদের টাকা ব্যবহার করে, সেখানে পারফরম্যান্স ইনসেন্টিভ, স্টক অপশন বা ইএসওপি এর মতো লোভনীয় প্রস্তাব দেওয়া সম্ভব, যেটা ইসরো একটি সরকারি সংস্থা হওয়ার কারণে তাদের সেগুলো দেয়া যায় না। এই বেতন কাঠামোর আকাশ পাতাল পার্থক্যের সাথে তাল মেলানো ইসরোর পক্ষে অসম্ভব। এটা অনেকটা প্রযুক্তি বান্ধব বেসরকারি খাতের কাছে সরকারি কাঠামোর নথি স্বীকারের মতো মনে করা যায়। এরপর আসি প্রশাসনিক কারণ প্রসঙ্গে। যে কোনো সরকারি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক নিয়মেই একটা গয়ংগচ্ছ মনোভাব, ফাইল চালাচালি, দীর্ঘসূত্রতা থাকে, যেটা বৈজ্ঞানিকদের কাজের গতিতে ব্যাঘাত তৈরি করে। এই নিয়ে বহু অভিযোগ, পাল্টা অভিযোগের কথা ইতিপূর্বে বহুবার শোনা গেছে। আর বেসরকারি ক্ষেত্রে ওয়ার্ক কালচার হলো ডু ইট নাও। বিজ্ঞানী ও প্রকৌশলীদের উচ্চ পদ থেকে এক্সোডাসের মূলে এই প্রশাসনিক ঘটনার ব্যাপারের কোন অবদানটা কিন্তু কম নয় বলে মনে করা হচ্ছে। এবার আসি এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে ভারত সরকার কি ব্যবস্থা নিতে চলেছে। পরিস্থিতি সামাল দিতে এবং প্রকল্পগুলোর ধারাবাহিকতা বজায় রাখতে ভারত সরকারের মহাকাশ বিভাগ তারা কিছু কঠোর পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে। আগেই একটু তা বলেছি। পদত্যাগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করছে। 14 জুলাই 2026 নতুন নির্দেশিকা অনুযায়ী